এসএসসি স্টুডেন্টস, তোমরা যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাদের বাংলার প্রথম পত্রের সকল গদ্য সবচেয়ে কম সময় রিভিশন হয়ে যাবে। এতে করে তুমি যে বোর্ডেরই হও না কেন, পরীক্ষায় যেমন প্রশ্নই আসুক না কেন, পরীক্ষার খাতায় তুমি ঠিকঠাক উত্তর করে আসতে পারবে। আজকের এই মহাগুরুত্বপূর্ণ ক্লাসের স্লাইডটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নিয়ে নিতে পারো। তার পাশাপাশি এই ক্লাসটা আমি টাইম স্ট্যাম্প করে দিব, যাতে করে তোমরা যদি প্রথমবারের মতো কোনো জিনিস পড়তে নাও যাতে আটকে না যাও এবং দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারো। প্লাস যার যেখানে প্রবলেম আছে খালি ওই পয়েন্টারটাও দেখতে পারো। তার মানে বুঝতেই পারছো মহাগুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে পরীক্ষার আগের রাতের স্পেশাল টনিক। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি। আজকে আমরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের এসএসসির পাঠ্য বইয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত যতগুলো গদ্য রয়েছে সবগুলো গদ্যের আমরা মূল ভাবগুলো ভালোভাবে জানবো এবং সেগুলোর যে বাংলা টনিক রয়েছে সে বাংলা টনিক বেশ ভালোভাবে আমরা জানবো। এখন তোমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন থাকতে পারে, ভাইয়া বাংলা টনিক এই জিনিসটা কি? ওষুধের টনিক শুনেছি, অন্য কোনো কিছু টনিক শুনেছি, বাংলা টনিক তো শুনিনি। ওকে লিসেন, বাংলা টনিক হচ্ছে তোমাদের প্রত্যেকটা গদ্য পদ্য এবং উপন্যাসের এমন জিনিস এক্স্যাক্টলি যেটা দিয়ে তুমি সিকিউ এর গ এবং ঘ লিখতে পারবা, নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসগুলো পড়ে তারপরে পরীক্ষা হলে তুমি যখন একটা উদ্দীপক পড়বা তুমি সাথে সাথে বুঝতে পারবা কোন গদ্য থেকে বা কোন কবিতা থেকে কি চাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করো যে গদ্যের ক্ষেত্রে গদ্য তোমার পড়া আছে বাট উদ্দীপক পড়ে বুঝো না, হাই হাই গদ্যের কোন পার্টটা দিয়ে আমি সিকিউ লিখবো, বা পদ্য পড়া রয়েছে কিন্তু উদ্দীপক দেখে বুঝতেছো না পদ্যের কোন দিকটা আসলে উদ্দীপকে আসছে। যে সকল জিনিস বিগত কয়েক বছর ধরে বারবার বোর্ডে আসে সে সকল বাংলা টনিক নিয়ে কথাবার্তা বলবো। তোমাদেরকে একবার গ্লিমস দেখায়নি, দেখো একদম সুন্দর মতো। এই যে শুভা তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এই শুভার যে বাংলা টনিকগুলো কোনটা কোন বোর্ডে কতবার আসছে কিভাবে আসছে সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। একইভাবে বই পড়ার ক্ষেত্রে আছে, আমাটি ভেপুর ক্ষেত্রে আছে, মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যে মানুষটা দেখবে তার কিন্তু প্রত্যেকটা টপিকের যে সকল মূলভাব রয়েছে মূলভাব নিয়ে ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলা টনিকটা জানতে পারবেন। যে টনিকটা শুধুমাত্র টনিকের যে স্লাইডটা আছে, টনিকের যে পার্টটা রয়েছে ওই পার্টটা যারা হলে ওকে বুঝবে, ওই বোঝা অংশটা নিয়ে যদি কোনো একটা স্টুডেন্ট পরীক্ষার হলে যায় তার কোনো কিছুতে আসলে আর আটকাতে হবে না। তো স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা এবং আস্তে আস্তে এবার চলো আমরা আমাদের যে মূল পড়াশোনা রয়েছে সে পড়াশোনার দিকে হলো চলা যায়। এই ক্লাসে আমরা আসলে দুইটা জিনিস হলো শিখব। প্রথমত বাংলার প্রথম পত্রের সিকিউ এর জন্য টপিক ভিত্তিক সাজেশন নিয়ে আলাপ আলোচনা করব এবং এখানে গদ্য যতগুলো রয়েছে সবগুলো গদ্য নিয়ে আমরা কথাবার্তা বলবো, নাম্বার 1। এবং নাম্বার 2, আমার যে প্রতিটা গদ্য রয়েছে বাচ্চারা, প্রত্যেকটা গদ্যের যে মূল ভাব সে মূল ভাব নিয়ে আমরা আসলে কথাবার্তা বলবো এবং এই মূল ভাব নিয়ে কথাবার্তা বলতে বলতে কিন্তু আমাদের বাংলা টনিক চলে আসবে। আচ্ছা, আমরা ফার্স্টে হলো গিয়ে টপিক ভিত্তিক সাজেশনের দিকে যাব এবং আমরা এই ভিডিওতে গদ্যের টপিক ভিত্তিক সাজেশন নিয়ে আলাপ আলোচনা করছি। তোমাদের পদ্যের টপিক ভিত্তিক সাজেশনের আরেকটা ভিডিও হবে, সেই ভিডিওতে তোমাদের সবার প্রিয় ফারহান সাকিব ভাই একদম ধামধুম করে সবকিছু বুঝিয়ে দিবে। ওকে, আগাই তাহলে সামনের দিকে। আমরা দেখি আমাদের যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে এখান থেকে প্রত্যুপকার এই যে তোমার গল্পটা, এই গল্পটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন এবং এই গল্পের মূল যে বিষয়বস্তু সেখানে কিন্তু ন্যায়পরায়ণতা এবং সততার বিষয়টা হলো দেখানো হয়েছে। যে অপরের উপকার করার জায়গা থেকে যে সততার বিষয়টা দেখাচ্ছি বা আমার ভিতরে যে ন্যায়পরায়ণতা রয়েছে সেটা এখানে মূলত বোঝানো হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ নতুন টপিক। এটা কিন্তু এর আগে কখনো হলো বোর্ডে ছিল না এবং যেহেতু নতুন টপিক তাই এটার গুরুত্ব কিন্তু আমার 4 স্টার। এরপর দেখি আমাদের পরবর্তী যে জিনিসটা টপিক শুভা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি যদি একবার দেখি বিগত 10 বছরে শুভা থেকে 27 বার সিকিউ আসে। ক্যান ইউ ইভেন ইমাজিন? একটা টপিক থেকে 27 বার তোমাদের জন্য কি আসছে, 27 বার তোমাদের বোর্ডে সিকিউ আসছে গত 10 বছরে। তার মানে এই টপিকটা আমার খুব ভালোভাবে পড়তে হবে এবং এটার জন্য আমার মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার। আমি একটু অ্যাড করে আরও 2টা স্টার বাড়াই দিলাম, 7 স্টার ধরে নিতে পারো। বই পড়া একটা কঠিন প্রবন্ধ যেখানে পাঠাভ্যাস
পাঠ্যাভ্যাস নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং এটা বিগত 10 বছরে 23 বার কিন্তু বোর্ডে আসে। সো ইভেনচুয়ালি বুঝতেই পারতেছো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া বই পড়া কিন্তু একটু কঠিন, তাই কঠিন জায়গা থেকে প্রশ্ন আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। এরপর দেখি আমাদের আমাটির ভেপু রয়েছে। এখান থেকে তোমার অত আসলে সিকিউ আসে না। ইভেনচুয়ালি আমাটির ভেপু সম্পূর্ণটাই হলো কি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এরকম একটা জায়গা থেকে আমরা এটা গুরুত্ব দিয়েছি হলো কি 2 স্টার সিকিউ এর ক্ষেত্রে। সো আমরা যদি পরবর্তী টপিকের দিকে যাই, এখানে আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ওয়াজিদ আলী লিখেছেন। এখানে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা এবং সততা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এটা বিগত বছরগুলোতে প্রায় 11 বারের মতো বোর্ডে আসছে সিকিউ। সো এটার গুরুত্ব 2 স্টার। তোমরা জাস্ট এক নজরে দেখলেই বুঝতে পারতেছো খুব মজার যে বিষয়টা শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব মানে তোমাদের যে কাজটা করা উচিত, এসএসসি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যখন রিভিশন দিবা, বইটা খুলেই প্রথম দিনই শিক্ষা মনুষ্যত্ব পড়বা, এরপরে বই পড়া পড়বা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শিক্ষা মনুষ্যত্ব এবং বই পড়ায় 2টা থেকে 2টা অথবা একটা সিকিউ আসবেই আসবেই আসবে। তোমরা আমার কথা মিলাই নিতে পারবা। এই শিক্ষা ও মনুষ্যত্ব অথবা বই পড়া থেকে 2টা না হলে অ্যাটলিস্ট একটা সিকিউ আসবে, ঠিক আছে। এবং দেখো এই জিনিসটা বিগত 10 বছরে 30 বার সিকিউ আসছে, অনেক হাই নাম্বার কিন্তু। তাই এরকম একটা জায়গা থেকে এইটার যে তোমার স্টার কাউন্ট 5 স্টার ইম্পর্টেন্ট। তো গেল স্টুডেন্ট, এবং সবার লাস্টে আমরা একটু উপন্যাসটা নিয়ে কথাবার্তা বলি। এবার কিন্তু তোমাদের উপন্যাসে জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। উপন্যাসে হচ্ছে তোমাদের এবার এসকিউ আসবে, মানে শর্ট কোশ্চেন, সিকিউ হলো আসবে না। এখন এসকিউ এর ক্ষেত্রে আমরা আসলে উপন্যাসের বিষয়বস্তুটা নিয়ে জানতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব এবং হলে বাকি জিনিসপত্র এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ নতুন একটা টপিক, যেটা হচ্ছে আমি বলে নিতে পারি 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমার 20 মার্ক থাকবে এবং 20 মার্কের মধ্যে একটা ক নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে কি তোমার 2টা 3 মার্ক করে, তার মানে হবে গিয়ে 6। খ নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে গিয়ে আমার 2টা 7 মার্ক করে, তার মানে হচ্ছে গিয়ে 14। সো 14 আর 6 20, এরকম কিন্তু একটা কাউন্ট তোমাদের ইভেনচুয়ালি হবে, বা তোমার হলো যেভাবে আসে বেসিক্যালি এখানে তোমার যে কাউন্টটা 3 যোগ 7 = 10, ইচ প্রশ্ন এরকম তো কাউন্টে আসবে। এখন বাচ্চারা যেটা একটু আমাদের মাথায় রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদের যে উপন্যাসটা রয়েছে, উপন্যাস থেকে যেহেতু শর্ট কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু বাংলা টনিক আছে, যেটা ক্লাসের লাস্টে পেয়ে যাবা, ওরা তোমরা অবভিয়াসলি পড়ে নেবা, ঠিক আছে। তাহলে চলো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য মেইন ক্লাস। ওকে, আমরা ফার্স্টে গদ্য উপন্যাসের মূল ভাব ব্যাখ্যা নিয়ে কথাবার্তা বলি। প্রথমে আমরা কথাবার্তা বলবো প্রত্যুপকার নিয়ে। সো প্রত্যুপকার রচনার দিকে যদি আমরা তাকাই, এটা কোত্থেকে নেওয়া হয়েছে? রচনাটি আখ্যান মঞ্জুরি 2য় ভাগ থেকে সংকলন করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। বিশ্বের নানা দেশের ইতিহাসে প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরদীপ্ত ঘটনা নিয়ে বেসিক্যালি তৈরি হয়েছে। এবং প্রত্যুপকারে আমরা দেখতে পাই আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। আমরা হলো পুরাটা জায়গায় দেখতে পাই যে খলিফা যে মামুন রয়েছেন, খলিফা মামুনের সময় দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন এবং শাসনকর্তা মামুনের একজন প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস বেসিক্যালি সেখানে গিয়েছিল, সেখানে যে শাসনকর্তা পতিত হয়েছে তার জায়গা স্থলাভিষিক্ত হওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেখানে গিয়ে আলী ইবনে আব্বাস বিপদে পড়েন। আলী ইবনে আব্বাস বিপদে পড়ার পর ওই এলাকার একজন সম্ভ্রান্ত লোক আলী ইবনে আব্বাসকে সাপোর্ট দেওয়া শুরু করে এবং তাকে হচ্ছে গিয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। দীর্ঘ বেশ কয়েকদিন থাকার পরে ওই লোকটা আলী ইবনে আব্বাসকে তার আপন শহরে পাঠানোর ব্যবস্থা করেন এবং পাঠানোর জন্য রসদ, তারপর হচ্ছে গিয়ে তোমার নানা রকম হলো উট, গাধা, ঘোড়া এগুলা প্রোভাইড করে। সো কালের পরিক্রমায় আলী ইবনে আব্বাস যার কাছে আশ্রয় লাভ করেছিল, সেই লোকটাই খলিফা মামুন দ্বারা গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার পরে খলিফা মামুন আলী ইবনে আব্বাসকেই বলে, একে তোমার বাড়িতে রাখো, তাকে আমি গ্রেফতার করেছি। আলী ইবনে আব্বাস ওই ব্যক্তির সাথে কথা বলতে বলতে একটা সার্টেন পিরিয়ড পরে রিয়েলাইজ করে, হায় আল্লাহ, এ তো সেই লোক যে হলো আমাকে আশ্রয় দিয়েছিল। অ্যান্ড ইভেনচুয়ালি আলী ইবনে আব্বাস তখন তার প্রতি নানান রকম মায়া মমতা প্রদর্শন করেন এবং তিনি বলেন, তুমি পালিয়ে যাও, তোমার হাত করা খুলে দিচ্ছি। বাট ওই লোকটা খুব ভালো ছিল, সে বলে যে না, আসলে এখানে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে, তুমি দয়া করে এই জিনিসটা খলিফার কাছে শেয়ার করো।
পরবর্তীতে আলী ইবনে আব্বাস যখন খলিফার সাথে শেয়ার করে, খলিফা এখানে মহানুভবতার পরিচয় দেন এবং খলিফা তার জায়গা থেকে আলী ইবনে আব্বাসকে যে সাহায্য করেছিল ওই গ্রেফতারকৃত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দেয় এবং তিনিও আসলে আলী ইবনে আব্বাসের সাহসিকতায় মুগ্ধ হন যে তিনি সাহস করে সত্য কথাটা খলিফার কাছে এসে বলতে পেরেছিল। তো এই হচ্ছে কি আমাদের পুরো যে গল্পটা, এই পুরো গল্প থেকে এবার আসলে সিকিউ আসার জায়গা কোনটা দেখো। নাম্বার 1, উপকারী ব্যক্তির প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশে অনুপ্রাণিত হওয়া। দেখো আলী ইবনে আব্বাসকে হেল্প করেছিল ওই লোকটা যখন বিপদে পড়ছে আলী ইবনে আব্বাসও হেল্প করছে, তার মানে উপকারীর প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। নাম্বার 2, উপকারীর উপকার করার সৎসাহস ও মানসিকতা অর্জন। ওই যে আলী ইবনে আব্বাস যখন খলিফায় গিয়ে বলল খলিফা এই ঘটনা, সো ইভেনচুয়ালি এই লোকটার তেমন একটা দোষ নাই বা তাকে আপনি মুক্তি দিতে পারেন, তার মানে আলী ইবনে আব্বাস কিন্তু তার জায়গা থেকে ওই যে তোমার লোকটা রয়েছে ওই লোকটাকে সাপোর্ট দিয়েছে এবং তার উপকার করার যে সৎসাহস সেই সৎসাহসটা প্রদর্শন করেছে। নাম্বার 3, বিপদে সাহায্য প্রার্থী ব্যক্তিকে সাহায্য করতে আগ্রহী হওয়া। অবভিয়াসলি আলী ইবনে আব্বাস ওই লোকটাকে সাহায্য করছে, ওই লোকটাও আলী ইবনে আব্বাসকে সাহায্য করছে, তো তারা উভয়কে সাহায্য করছে, এই জায়গাটা থেকে এটা বোঝানো হয়েছে। অ্যান্ড নাম্বার 3, পরোপকারী দয়াশীল মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, অর্থাৎ যে উপকার করবে তার প্রতি সবসময় সহানুভূতিশীল থাকতে হবে। যেরকম খলিফা মামুন করেছিলেন, খলিফা মামুন বুঝতে পেরেছিলেন যে তার একে অপরকে উপকার করেছে এবং খলিফা মামুন যাকে গ্রেফতার করেছে সে মুক্তি পেলেও পেতে পারে এরকম একটা অবস্থা, তাই সব কিছু মিলিয়ে খলিফা মামুনও কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এরকম। তো স্টুডেন্ট দেখো মোটা দাগে জাস্ট চোখের পলকে তুমি প্রত্যুপকারটা বুঝে ফেললা। তাহলে চলো এবার আমাদের পরের টপিক যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শুভা। লেটস স্টার্ট দ্যাট। আচ্ছা, শুভা গল্পটি রবীন্দ্রনাথ গল্পের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে আসলে সংকলিত হয়েছে এবং বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধের কারণে গল্পটি অমর হয়ে রয়েছে। শুভা গল্পে কি হয়েছে? শুভা গল্পেতে আমরা দেখি শুভারা 3 বোন, এর মধ্যে শুভা সবার ছোট। তার বাবা শুভার নাম মানে আদর করে লিখেছিলেন সুভাষিনী। সুভাষিনী মানে যে সুন্দর কথা বলতে পারে এমন, কিন্তু প্রকৃতি নির্মম পরিহাসে শুভা আসলে বোবা হয়ে জন্মগ্রহণ করে এবং বোবা হয়ে জন্মগ্রহণ করার পরে সবচেয়ে মজার যে বিষয়টা হয় এবং সবচেয়ে দুঃখের যে বিষয়টা হয়, তার সমাজের চাইতে শুভাকে তার পরিবারের মধ্যে সবচেয়ে বেশি নিগৃহীত হতে হয়েছে। শুভার বাবা যদিও শুভাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু শুভার মা শুভাকে নিজের গর্ভের কলঙ্ক বলে মনে করতো। এটা একটা ছোট্ট বাচ্চার জন্য কিন্তু অনেক হলো একটা মানে পীড়াদায়ক ঘটনা। এখন তোমরা হলো বলতে পারো যে ভাই কেন গর্ভের কলঙ্ক মনে করতো? দ্য রিজন ইজ ওই সময় সোসাইটিতে মনে করা হতো একজন মা যেরকম বা সে যেভাবে হলো কাজ করে তার সন্তানরাও ওভাবেই রিয়্যাক্ট করে। তো দেখা যাচ্ছে যে সমাজের লোকরা শুভার মাকে আসলে দোষ দিত এবং শুভার মা এই জন্য এই গ্রাজেসটা শুভার উপরে ত্যাগ করতো। তো সব কিছু মিলে শুভা এবং শুভার মায়ের মধ্যে কিন্তু এক ধরনের মানে ক্ল্যাশিং পয়েন্ট আমরা এখানে দেখতে পাই। নাম্বার 1। নাম্বার 2, শুভা কীরকম ছিল? শুভা আসলে খুবই একজন মানে সহজ সাধারণ জীবনযাপন করতে চাইতো এবং দেখা যেত যে সে যেহেতু বোবা, তার হয়তো ওরকম কোনো বন্ধু গড়ে উঠে নেই। যদিও যে হলো কি ছিপ দিয়ে মাছ ধরে ওই ব্যক্তি অর্থাৎ প্রতাপের সাথে শুভার একটা সখ্যতা গড়ে উঠেছিল, কারণ প্রতাপ জেনে শুভা তো বোবা, কথা বলতে পারে না, ওর মাছ ধরাতে বিরক্ত করবে না, তাই শুভা নদীর পাড়ে বসে থাকতো, প্রতাপও নদীর পাড়ে বসে থাকতো এবং প্রতাপ নদীর পাড়ে বসে মাছ ধরতে ধরতে নিজের মনের কথাগুলো শুভাকে হলো গিয়ে বলতো। শুভা মন দিয়ে শুনতো এবং এতেই প্রতাপ খুব হ্যাপি ছিল। এর পাশাপাশি শুভার দুটা বেস্ট ফ্রেন্ড ছিল, একটা সর্বশী, একটা হলো গিয়ে পাঙ্গুলি। সর্বশী এবং পাঙ্গুলি এই দুটো হলো গিয়ে গাভী। এদেরকে যখন শুভা আদর করতো গোয়াল ঘরে যে, তখন ওরা খুব খুশি হতো। যেরকম পাঙ্গুলি হলো গিয়ে শুভাকে চেটে দিত, তারপর দেখা যাচ্ছে যে শুভা তাদের প্রতি অনেক হলো গিয়ে ভালোবাসা প্রকাশ করতো একে অপরের প্রতি। অর্থাৎ এখানে একটা জিনিস দেখো, শুভা এই বোবা প্রাণীগুলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, এই বোবা প্রাণীগুলো শুভার প্রতি ভালোবাসা প্রদর্শন করছে। এক বাক্যে তারা উভয় কিন্তু মুখ মানে বাক প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না। গাভীগুলো তো আর বাক প্রতিবন্ধী না, তারা তো আসলে ওভাবেই জন্মগ্রহণ করেছে, বোবা প্রাণী তারা। কিন্তু দেখা যাচ্ছে যে একে অপরের প্রতি কিন্তু ভালোবাসা আর মমত্ববোধটা ছিল একদম 100তে 100। তাই এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাই আমাদের যে শুভা রয়েছে, শুভা
তার বাক প্রতিবন্ধীর জায়গাটাই কখনো গ্লোরিফাই করে না, সে তার নিজের মতো একটা আপন পৃথিবী সৃষ্টি করে নিয়েছে। আর এই আপন পৃথিবী সৃষ্টি করার জায়গা থেকে কিন্তু তোমাদের পাঠ্য বইতে এই জিনিসটার উপর ফোকাস করা হয়েছে এবং এখান থেকে কিন্তু আসলে সিকিউ আসবার একটা হাই প্রবাবিলিটি রয়েছে। হোপফুলি তোমরা এই যে এতটুকু পার্ট রয়েছে এতটুকু পার্ট বুঝতে পারছো। শুভা গল্পের লাস্টের যে অংশটা রয়েছে সে লাস্টের অংশে গিয়ে আমরা একটা অদ্ভুত রকমের জিনিস দেখতে পাই। শুভাকে আসলে তার যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। শুভা তখন যে কাজটা করে, তার যে বাড়ির উঠানটা রয়েছে উঠানের উপরে এভাবে জাস্ট উপর হয়ে পড়ে যায়, মানে অ্যাজ ইফ সে তার ওই ভিটেমাটি যেটা রয়েছে ভিটেমাটিকে জড়ায় ধরছে, হাক দিছে। হাক দিয়ে হলো কি বুঝাতে যাচ্ছে আমি আসলে যেতে চাইছি না, আমি তোমাদের সাথে থাকতে চাচ্ছি, তুমি হলো গিয়ে আমার সব, আমার যে ভিটেমাটি রয়েছে এই ভিটেমাটি হচ্ছে গিয়ে আমার সব। এরকম একটা বিষয় আমরা শুভার ক্ষেত্রে হলো দেখতে পাচ্ছি। তার মানে শুভার সাথে প্রকৃতির যে একটা একাত্মতা বোধ রয়েছে সেই একাত্মতা বোধটার কথা বেসিক্যালি এখানে তুলে ধরা হয়েছে। যে এই লাইনটাতে দেখো, বিপুলা নির্বাক প্রকৃতির কাছে, প্রকৃতি বা এনভায়রনমেন্টও নির্বাক, কথা বলতে পারে না, শুভাও নির্বাক, নির্বাক প্রকৃতির কাছে সে শুভা পায় মুক্তির সনদ। শুভা এই নির্বাক প্রকৃতির কাছে মুক্তির সনদ পেয়েছে। মুক্তির যে তোমার যে মুক্তির যে একটা তোমার স্বাদ, সে স্বাদটা সে অর্জন করতে পেরেছে, এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতি নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলা হয়েছে। দ্যাটস ইট। খুবই শর্ট করে কিন্তু শুভাটা বুঝে দিলাম। এবার দেখি শুভা থেকে কি বাংলাটা অনেক আসছে। নাম্বার 1, বাক প্রতিবন্ধীদের মনোজগৎ সম্পর্কে ধারণা। ইয়াস, শুরুতেই এই কথাটা বলছি যে তারা আসলে কি ভাবে, তারা আসলে কি করতেছে। যেরকম শুভা তার পালিত গাভীগুলাকে আদর করতেছে, প্রতাপের সাথে হলো গিয়ে বসে প্রতাপের কথা মন দিয়ে শুনতেছে, তারপর হলো গিয়ে সে তার জমিকে বা মাটিকে হলো হাক দিয়ে ধরতেছে। তার মানে তাদের যে মনোজগৎটা, তাদের যেটা সেপারেট ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। নাম্বার 2, প্রতিবন্ধীদের মানবিক অনুভূতি ও সংবেদনশীলতা। অর্থাৎ একজন প্রতিবন্ধীদের যে এক ধরনের মানবিক অনুভূতি থাকে, তারা যে হলো দিন শেষে তারাও যে মনে কষ্ট পায় সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। শুভা যখন দেখতো যে তার মা প্রতিনিয়ত তার সাথে খারাপ ব্যবহার করতেছে, শুভার আসলে খারাপ লাগতো। শুভা যখন দেখতো যে তার সমাজের লোকরা তাকে একটু অন্য নজরে দেখতেছে, শুভার তখন খারাপ লাগতো। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। এবং দেখো, প্রতিবন্ধীদের মানবিক অনুভূতির যে জায়গাটা, এটা কিন্তু আমার সবচেয়ে বেশিবার হলো গিয়ে বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ড 25-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, বরিশাল বোর্ড 20-19-এ আসছে, দিনাজপুর বোর্ড 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23-এও কিন্তু আসছে। এরপর দেখি বাক প্রতিবন্ধীদের প্রকৃতি ও জীবজন্তুর সম্পর্কের স্বরূপ। এটা আমরা দেখতে পাই হচ্ছে আবার দেখো এদিকে বরিশাল বোর্ড যে 20 রয়েছে, বরিশাল বোর্ড 20-এ আসছে। তার মানে এখানে যতগুলো পয়েন্টার রয়েছে সবগুলা পয়েন্টার কিন্তু বিগত বছর বোর্ডে আসা। আরও দেখি আমরা সামনের দিকে প্রতিবন্ধীদের জীবন সংগ্রামের স্বরূপ। যেরকম সে আসলে যেতে চাচ্ছিল না, তার গ্রাম ছেড়ে তার গ্রামের বাইরে যেতে চাচ্ছিল না, তার এখানে জীবন সংগ্রামটা ফুটে উঠেছে। এটাও দেখো বেশ কয়েকবার কিন্তু বোর্ডে চলে আসছে। তারপর দেখি প্রতিবন্ধীদের যথার্থ বিকাশ ও আশ্রয়ের প্রয়োজনীয়তা। দেখা যাবে যে একটা হলো কি প্রতিবন্ধীদের যে আশ্রয় প্রয়োজন, সে শুভার ক্ষেত্রে শুভা আশ্রয় হিসেবে প্রকৃতিকে বেছে নিয়েছে, প্রকৃতির মাঝে মিশে থাকতো, এরকম হলো একটা অবস্থা। তো একইভাবে আমাদের প্রতিবন্ধীদের যথার্থ বিকাশ এবং আশ্রয়ের প্রয়োজনীয়তা নিয়ে বেসিক্যালি এখানে আলোকপাত করা হচ্ছে। এবং লাস্ট বাট অন দ্য লিস্ট, প্রতিবন্ধীদের সমাজ ও পরিবারের অবহেলা। এখানে আসলে শুভার মা যে তাকে অবহেলা করছে, শুভার পরিবার যে তাকে অবহেলা করছে, শুভার যে সমাজ রয়েছে সমাজ তাকে অবহেলা করছে, এটা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এবং এটাও দেখো রিসেন্ট ঢাকা বোর্ড 24-এ আসছে, 22-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে। দেখো আমি শুরুতেই শুভা গল্পে একটা শর্ট এলাবোরেশন দিলাম, দেন ওইটার আলোয় কিন্তু আমরা বাংলাটা অনেকগুলো আলাপ আলোচনা করে ফেললাম। সবাইকে বুঝতে পেরেছো? এতটুকু বুঝলে কমেন্টে লেখো ইয়েস। আচ্ছা, আগাই। এবার আমরা শুরু করব দ্য হার্ডেস্ট ওয়ান, অর্থাৎ বই পড়া। বই পড়া গল্পের প্রবন্ধের বই পড়া প্রবন্ধের প্রধান বিষয় কি? পাঠ্যাভ্যাস তৈরি করা। আমি যে পড়বো, আমার পড়ার ইচ্ছাটাকে জাগ্রত করার বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলা হবে। আসো, বই পড়ার প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে এবং একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। এখানে তোমার একটা অদ্ভুত জিনিসের কথা বলা হচ্ছে যে আমাদের পাঠচর্চার অনভ্যাসী, অর্থাৎ আমরা
পাঠ করতে চাই না, আমরা কোনো কিছু পড়তে চাই না, এই পাঠ চর্চার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয়। তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। সে ধরো তুমি একটা উপন্যাসের বই পড়ছো, উপন্যাসের বইটা পড়ে তুমি কি টাকা ইনকাম করছো? তুমি কি রোজগার করছো? অ্যান্সার ইজ নো, করতেছো না, রাইট? তাহলে তুমি কেন উপন্যাস পড়বা? এইটা আমাদের সোসাইটির মধ্যে বিল্ট ইন অবস্থায় আছে। এখন কবি বলতেছে এইটার কারণে যে প্রবলেমটা হয়, আমাদের এক ধরনের পাঠচর্চার অনভ্যাস সৃষ্টি হয় এবং এর কারণে দেখা যায় যে আমাদের মানসিক বিকাশটা হয় না। এবং দেখো পরবর্তীতে বলতেছে যে আর্থিক অনটনের কারণে অর্থ করি না। আর্থিক অনটন অর্থাৎ আমরা নিজেরাই হলো কি গরিব। এই গরিব হবার কারণে দেখা যাচ্ছে যে যেহেতু এই জিনিসটা অর্থ করি না, মানে বই পড়ে আমি টাকা কামাইতে পারতেছি না, তার মানে নো নিড টু রিড, মানে পড়ার কোনো হলো দরকার নেই, এমন সব কিছু এই দেশে অনর্থক বলে বিবেচনা করা হয়। সেই জন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা দেয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয়। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কি বলে, বই পড়ার প্রবন্ধটা মুখস্থ করাচ্ছি, বই পড়ার প্রবন্ধ থেকে সিকিউ প্র্যাকটিস করতেছি, এমসিকিউ প্র্যাকটিস করতেছি, বা কাউকে বলতেছি না বই পড়ার প্রবন্ধটা ভালো করে পড়ো, বুঝো কি বলছে কি না বলছে একটু দেখো, রাইট? এই জিনিসটা আমরা করতেছি না, বাট এটা অ্যাকচুয়ালি না করাটা ঠিক না। ওকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ না বললাম কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্নতে আসার মতো প্রশ্ন। অনুধাবন, এটা কি গুরুত্বপূর্ণ একটা অনুধাবন, অর্থাৎ সিকিউর যে খ নম্বর প্রশ্নটা থাকে সেই খ নম্বরটা। এখন বাচ্চারা দেখো এখানে আসলে আমি কি বলতেছি, এখানে হলো আমি বলতেছি আমাদের সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যাদের ভেতরে সুশিক্ষা রয়েছে, যারা শিক্ষাটাকে টাকা উপার্জনের জন্য নেয় নাই বরং শিক্ষাটা নিয়ে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পেরেছে, তারা আসলে আমাদের সোসাইটিতে স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে হচ্ছে যে নিজে নিজেকে শিক্ষিত করেছে। সে ধরো তোমাকে হলো গিয়ে পড়ালেখা করে দিলাম, তুই পড়ালেখা করলা, পড়ালেখা করে এসএসসি পাস করলা, এইচএসসি পাস করলা, অনেক বড় বিসিএস অফিসার হলা বা অনেক বড় অফিসার হলা, অনেক তোমার সমাজ হলো অনেক নাম খ্যাতি রয়েছে। সে ধরো তুমি এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে গেলা, কিন্তু তুমি কি করছো, তুমি হলো কি দুর্নীতি করছো, তুমি নানা রকম খারাপ কাজ করছো, তুমি নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো হলো চলতেছো। তার মানে তুমি তো এডুকেটেড হয়েছো দেখে তো তুমি রাষ্ট্রপতি হতে পেরেছো, অতটুকু যোগ্যতা তুমি অর্জন করতে পেরেছো। বাট তারপরেও তুমি কেন তোমার জায়গা থেকে এ ধরনের নেতিবাচক কাজ করছো? তার মানে তুমি সুশিক্ষিত না। এই জায়গা থেকে যে মানুষটা হয়তো শিক্ষা লাভ করেছে বাট হয়তো অতটা সাকসেসফুল হয়নি, মোটামুটি একটা মিডল রেঞ্জে চাকরি বাকরি করছে, মিডল রেঞ্জে চাকরি বাকরি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে কোনো দুর্নীতিগ্রস্ত না, সৎ মানুষ, সবাই তাকে ভালো বলে, সে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত, কারণ সে ভালো খারাপ আইডেন্টিফাই করতে জানে। আর এই জায়গা থেকে প্রাবন্ধিক বলছেন সেই ব্যক্তি ভালো খারাপ আইডেন্টিফাই করতে জানবেন যিনি সুশিক্ষিত, এবং সুশিক্ষিত হওয়া মানে স্বশিক্ষিত, অর্থাৎ নিজেই নিজেকে শিক্ষিত করে তুলেছেন, ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছেন। গেল, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে, এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না, লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে ওঠে। সে ধরো আমি সায়েন্সের স্টুডেন্ট, এখন আমার হচ্ছে ইকোনমিক্স নিয়ে অনেক জানার ইচ্ছা, তো আমার সায়েন্সের পাঠ্য বইয়ের মধ্যে ইকোনমিক্স নাই, তো আমি লাইব্রেরিতে যাবো, আমি ইকোনমিক্সের বই পড়বো, ইকোনমিক্সের বিভিন্ন ল পড়বো, ইকোনমিক্সের যে গ্রাফ চার্ট কার্ভ আছে এগুলো নিয়ে পড়াশোনা করবো, ইজন্ট ইট? তো সব কিছু হলোকে মিলায় আমাদের মধ্যে এই ধরনের একটা বিষয় গড়ে উঠতে হবে। এবং কবি হলোকে যেটা বলছেন, প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক মনে করেন। বই পড়ার প্রবন্ধে প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে একটা জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই, অর্থাৎ মানসিক বিকাশে এই জিনিসটা অবশ্যই লাগবে। গেল,
এবার দেখি বাংলা টনিক। বাংলা টনিকের মধ্যে দেখো অলরেডি বলে ফেলছি, বই পড়ার আনন্দ এর প্রয়োজনীয়তা। আনন্দ কেন? নতুন নতুন তথ্য জানতে পারবা। সায়েন্স স্টুডেন্ট ইকোনমিক্স পড়তেছো, ইকোনমিক্স বিভিন্ন কার্ভ জানতে পারছো, চার্ট জানতে পারছো, ভালো লাগছে তোমার। সো এরকম একটা জায়গা থেকে বই পড়ার যে আনন্দ রয়েছে, আনন্দটাও এখানে তোমার বাড়বে এবং এটার যে নেসেসিটি রয়েছে সেই নেসেসিটিটা তুমি বুঝতে পারছো, কারণ অতিরিক্ত বই পড়ার মাধ্যমে তুমি আসলে আরো অনেক কিছু সম্পর্কে ওয়েল অ্যালাইন্ড হচ্ছ, আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারছো, তুমি পৃথিবী আরো অনেক বেশি এক্সপ্লোর করতে পারছো। গেল নাম্বার 2, সামাজিক জীবনের লাইব্রেরির গুরুত্ব। লাইব্রেরি যদি না থাকে তুমি তোমার নিজের গণ্ডির বাইরে বা নিজের জনরার বাইরে যে বই কেমনে পড়বা, রাইট? তাই লাইব্রেরি এখানে অবশ্যই লাগতেছে। এখান থেকে কিন্তু সিকিউ চলে আসে। এরপর দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কেন? কারণ আমরা খালি বিদ্যা গলদকরণ করাই, বিদ্যা খালি গেলাই পরীক্ষার হলে গিয়ে আমরা জাস্ট ওই গেলানো বিদ্যাটা বের করে দিয়ে আসি। বাট এটা করলে কিন্তু হবে না, আমার বিদ্যাটা নিজের ভিতরে নিয়ে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, ফিল করতে হবে। ইফ আই ক্যান ডু দিস, ইন দ্যাট কেস তখনই আসলে আমরা বলতে পারবো যে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটা আর হলো গে নাই। সো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার মূল স্বরূপটা কি? আমরা খালি বিদ্যা গেলাই, বিদ্যাকে অনুধাবন করাই না। স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব অলরেডি একটা এক্সাম্পল দিছি। একজন অনেক শিক্ষিত লোক রাষ্ট্রপতি দুর্নীতি করছে, একটা কম শিক্ষিত লোক মিডল রেঞ্জের জব করে হয়তো সে কোনো দুর্নীতি করছে না, তার মানে এই সেকেন্ড যে পার্সনটা তিনি হলো স্বশিক্ষা শিক্ষিত, তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না। এটাও দেখো অনেকবার কিন্তু বোর্ডে আছে, ময়মনসিংহ বোর্ড 2025 সালেও কিন্তু এসেছিল। জ্ঞান অর্জনের জন্য বই পড়া ও লাইব্রেরির প্রয়োজনীয়তা। তোমার ভাই নিজেকে আপডেট করতে হলে, নিজের জ্ঞানটা বাড়ানোর জন্য তোমার অবশ্যই বই পড়তে হবে। এবং এই যে জ্ঞান অর্জনের জন্য বই পড়ার যে বিষয়টা, এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লাইব্রেরির একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হচ্ছে। কারণ লাইব্রেরিতে গেলে আমি নিজের পড়াশোনার বাইরে অন্যান্য বা আদার্স বইগুলো পাবো। এরপরে দেখি প্রকৃত জ্ঞান অর্জন ও জীবন গঠনে বই পড়ার গুরুত্ব। আমি যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাই তাহলে অবশ্যই হচ্ছে কি আমার জীবন গঠন করতে হবে, এবং জীবন গঠনের জন্য আমার বই পড়তে হবে। কারণ বই পড়ার মাধ্যমে আমি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারবো, নিজেকে সুশিক্ষিত করতে পারবো। এই যে বই পড়ার মাধ্যমে স্বশিক্ষা কীভাবে শিক্ষিত করতে পারছি, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বই পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়ছি, পৌরনীতির বই পড়ছি, সমাজবিজ্ঞানের বই পড়ছি, তাহলে আমি সায়েন্সের স্টুডেন্ট হওয়ার পাশাপাশি আমি আমার সমাজ নিয়ে রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ওই বইগুলো পড়লাম। ওই বইগুলো পড়ার মাধ্যমে আমি আমার সমাজ সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হচ্ছি। তার মানে দেখো আমি কিন্তু এক্সট্রা যে বইটা পড়তেছি ওটা কিন্তু স্বশিক্ষা শিক্ষিত হচ্ছি, নিজে পড়তেছি, নিজে বুঝতেছি, আমার সমাজকে আমি অনুধাবন করতেছি। তার মানে এরকম একটা জায়গা থেকে আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারছি এবং আমার জীবনটা সুন্দরভাবে গঠিত হচ্ছে। গেল। এরপর দেখি আমার 3 নাম্বার, মনুষ্যত্ব ও মূল্যবোধ অর্জনে শিক্ষা ও সাহিত্য চর্চার তাৎপর্য। অর্থাৎ আমি মনুষ্যত্ববোধটা অর্জন করবো কীভাবে? একটু আগে যেটা বললাম, আমি যখন সমাজবিজ্ঞান পড়তেছি তখন আমি বুঝবো সমাজে খালি আমি একাই না, আমার আরও অনেক মানুষজন রয়েছে, তাদের কথা চিন্তা করতে হবে। এর মাধ্যমে আমার মনুষ্যত্ববোধটা জাগৃত হবে। এবং এই টাইপের সিকিউ কিন্তু এসে থাকে রাজশাহী বোর্ড 24-এ, বরিশাল বোর্ড 23-এ আসছে। সাধারণত দেখা যায় তোমার উদ্দীপকটা এরকম আসে, ফর অ্যান এক্সাম্পল, কামাল সাহেব একজন উচ্চপদস্থ ব্যক্তি, তিনি তার সমাজ নিয়ে অনেক সচেতন। তার ছেলেবেলা ঘাটলে দেখা যায় তিনি যদিও বিজ্ঞানের ছাত্র ছিলেন কিন্তু তিনি দিন শেষে সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে অনেক পড়াশোনা করতেন এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজকর্মে অন্তর্ভুক্ত ছিলেন। এবং এই কারণে দেখা যায় যে তিনি এখনও উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সত্ত্বেও সমাজের নিচু শ্রেণীর মানুষদের সেবা করতে তিনি তৎপর থাকেন, রাইট? এই জায়গা থেকে তুমি বলবা উদ্দীপকের কামাল সাহেবের সাথে বই পড়ার প্রবন্ধের মনুষ্যত্ব ও মূল্যবোধ অর্জনে শিক্ষা ও সাহিত্য চর্চার যে দিকটি রয়েছে ওই দিকটি সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে, এক্স্যাক্টলি এই ওয়েতে বাংলা টনিকগুলো তোমাদের লিখতে হবে। গেল। সো বই পড়ার মতো কঠিন একটা টপিক খুব দ্রুত আমরা পড়ায় ফেললাম, ভাবতেই ভালো লাগছে। আগাই এবার আম-আঁটি ফেপু নিয়ে, রাইট? ওকে, আম-আঁটি ফেপু ভাই খুবই সিম্পল একটা বিষয়। একটা গ্রামে একটা পরিবার, ওই পরিবারটা দারিদ্র দ্বারা ক্লিষ্ট,
তাদের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে যিনি পরিবারের কর্তা, যে ব্রাহ্মণটা, সে ব্রাহ্মণটা গ্রাম ছাড়ার প্ল্যান করতেছে, কারণ পাশের গ্রামে তাকে হচ্ছে ব্রাহ্মণ হিসেবে নিয়ে যেতে চায়, সেখানে তাকে হলো ওকে বড় মাইনে দিবে, এরকম একটা অবস্থান। সে যখন এই বিষয়টা তার ওয়াইফের সাথে শেয়ার করে, তার ওয়াইফ বলে চলো চলো এখনই যাই। তখন ব্রাহ্মণ বলে না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, আমি যদি এখনই আমার গ্রাম ছেড়ে অন্য গ্রামে টাকার জন্য চলে যাই, আমাকে হচ্ছে ছোট লোক মনে করবে, সো একটু সময় নিতে হবে। তাছাড়া নিজের গ্রাম ছেড়ে কীভাবে যাই, এই ধরনের কনভারসেশন চলে থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ঠিক ওইরকম একটা জায়গা থেকে আমরা দেখি অপু আর দুর্গা, দুটো ছোটো বাচ্চা, দুর্গা একটু বড়, অপু একটু ছোট। সো তারা দুজন ভাই বোন, তাদের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখতে পাই। দুর্গা অপুকে নানা রকম টক ফল কুড়ায় আনায় চারদিক থেকে, ওগুলো এনে অপুকে দেয়। অপুকে বলে নুন আনতে, অপু দুর্গার জন্য নুন নিয়ে আসে, সেই হলো ওকে টক আম খাওয়া শুরু করে। খেতে গিয়ে হচ্ছে তাদের দাঁত লেগে যায়। তারপর মা আসছে কিনা দুর্গা একটু কনসার্ন থাকে। তো এখানে অপু আর দুর্গার মধ্যে আমরা গ্রামীণ যে ভাই বোনদের মধ্যে যে এক ধরনের বন্ডিং, সে বন্ডিংটা আমরা দেখতে পাই। সো দেখা যায় যে আমি যেরকম শহরে বড় হয়েছি, আমার মা হলো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বড় হয়েছে আমার নানার সরকারি চাকরির কারণে। সো দেখা গেছে যে আমার মা তার ভাই বোনদের সাথে যেই মানে এনভায়রনমেন্টটা পেয়েছে, ওই এনভায়রনমেন্টটা আমি পাইনি, বাট এক্স্যাক্টলি ওই এনভায়রনমেন্টটা কিন্তু আমার এই মাটির পেপু গল্পের মধ্যে আমরা দেখতে পাই। দেখা যাবে যে তোমরা যারা গ্রামের থেকে হলো আমার লাইভ ভিডিওটা দেখছো, তারা কিন্তু আসলে এই ধরনের এনভায়রনমেন্টই বড় হচ্ছে বা এই ধরনের পরিবেশে বড় হচ্ছে। তো তোমরা খুব বেশি রিলেট করতে পারবা। একটা গ্রামে একটা ভাই বোনের মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক থাকে, সেই মিষ্টি মধুর সম্পর্কটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এই মিষ্টি মধুর সম্পর্কটা ডেসক্রাইব করতে যে গ্রামীণ যে প্রকৃতিটা রয়েছে, সেই গ্রামীণ প্রকৃতি নিয়েও কিন্তু এখানে বাচ্চারা আলোচনা করা হয়েছে। তার মানে সব কিছু মিলায় এই সম্পূর্ণ যে জায়গাটা রয়েছে, সম্পূর্ণ জায়গায় তিনটা বিষয় আসছে। নাম্বার 1, অভাবগ্রস্ত পরিবার। নাম্বার 2, ভাই বোনের মধ্যকার মধুর সম্পর্ক। নাম্বার 3, গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। এই তিনটা জিনিসটাই বেসিক্যালি লেখা হয়েছে এবং এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে চলো আমরা বাংলা টনিকের দিকে চলে যাই। যে অলরেডি আমি যেটা বললাম, ভাই বোনের মধ্যে গভীর সম্পর্ক চলে আসছে। আনন্দঘন শৈশবের স্বরূপ ও প্রকৃতি। একটা শৈশবের বৈশিষ্ট্যটা কি, সে বৈশিষ্ট্য নিয়ে এখানে বেসিক্যালি কথাবার্তা বলা হয়েছে। বেসিক্যালি এইটা প্রায় সেম। এরপরে দেখি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জীবনযাপন সম্পর্কে ধারণা, অর্থাৎ একটা গরিব পরিবারের যারা হলো গিয়ে দারিদ্র দ্বারা পিষ্ট হচ্ছে, তাদের কীভাবে জীবনযাপন করতে হচ্ছে, তাদের যে অনেক সাত পাঁচ ভাবা লাগে, সেই বিষয়ে নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। আর একটা জিনিস যেটা আমি বলতে মিস করে ফেলেছিলাম, মা, একটা গ্রামীণ মায়ের যে বৈশিষ্ট্য, সে গ্রামীণ মায়ের বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এটা যদিও লেস ইম্পর্টেন্ট, বাট মাথায় রেখো মাটির পেপু গল্পে গ্রামীণ মায়ের শাশ্বত বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলা হয়েছে। একটা মা কিভাবে তার সংসারকে এবং সন্তানকে আগলে রাখে, কিভাবে তাদেরকে শাসন করে, কিভাবে তাদের দুঃখে কাতর হয়, কেন তাদের জন্য চিন্তা করে, এই ম্যাটারগুলো নিয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে। গেল। সো স্টুডেন্ট, মাটির পেপু শেষ। এবার আমরা শুরু করব মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই পুরো যে গল্পটা রয়েছে, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়, তার ত্যাগ তিতিক্ষা, তার হচ্ছে গিয়ে সত্যবাদিতা, তার হলো মানুষের সাথে সৎ ব্যবহার, এই বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এবং শুধুমাত্র হচ্ছে কি তাই না, তিনি যখন হলো গিয়ে মারা যান, তার আগেই তিনি এক এমন আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন যে আদর্শ সবাই মেনে চলে, আমরা এখনও মেনে চলি। আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পাথেয় রয়েছে, সে পাথেয়টাকে ফলো করার শতভাগ চেষ্টা করি। এবং সমগ্র জীবন মানবজাতির কল্যাণের জন্য তিনি যে নিজেকে নিয়োগ করেছিলেন, সেই বিষয়টা আমরা দেখতে পাই। এই গল্পের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তার মৃত্যুর পরে তার অনুসারীগণের মধ্যে যে বেদনা এবং হতাশা দেখা দিয়েছিল। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার অনুসারীদের মধ্যে যে হতাশা দেখা দেয়, সেটা প্রশমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈশিষ্ট্যের দিকে তাকাও। তিনি প্রচণ্ড শোককেও সবসময় নিজের মধ্যে দাবিয়ে রেখেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যের এক বিশাল এক্সাম্পল। তার যে ধৈর্য, সেই বিষয়টা নিয়ে তিনি কিন্তু অনেক বেশি প্রকাশ করেছেন, নিজের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। ধৈর্য শক্তি মানুষকে যে অনন্য পর্যায়ে নিয়ে যায়, এই জিনিসটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সৃষ্ট রক্ত মাংসের মানুষ হয়েও প্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠা করে গিয়েছেন। এবং এই জিনিসটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। এবং দেখি তিনি আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধে আমাদের নৈতিক, সৎ ও মানবিক হবার শিক্ষা দেয়।
এক কথায় এই প্রবন্ধটার মধ্যে দেখানো হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম ন্যায় নীতিবান ছিলেন, তিনি কীরকম সৎ ছিলেন, তিনি কীরকম মানবিক হয়েছিলেন। কার প্রতি মানবিক? অন্য মানুষের প্রতি মানবিক। এরকম একটা জায়গা থেকে এখান থেকে সিকিউ আসলে এই বাংলাটা অনেকগুলো ফলো করতে হবে, যেরকম তার মানবীয় গুণাবলী। মানবীয় গুণাবলী নিয়ে মাত্র কথা বললাম জাস্ট নাও, যে মানবিক হতে হবে, অন্য মানুষের প্রতি দয়াশীল হতে হবে, করুণাময় হতে হবে, যেটা যশোর বোর্ড পঁচিশে এসেছিল। কিন্তু যশোর বোর্ডের শিক্ষার্থীরা যারা দেখছো ব্যাখ্যাটা শুনে নিয়েছে হোপফুলি। এরপর দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিধর্মীদের নিষ্ঠুরতা স্বরূপ, যারা বিধর্মী ছিল, যারা ইয়াহুদি ছিল, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তরাঘাত করেছেন, তাকে পাথর নিক্ষেপ করে আহত করেছিলেন, তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে জয়লাভ করার পর সবাইকে নিঃশর্ত ক্ষমা দিয়ে দিয়েছিলেন। তার মানে দেখো এখানে আমরা দেখতে পাই বিধর্মীরা কিরকম নিষ্ঠুর এক আচরণ করেছিল, তার বিপরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং সত্য, দ্য ট্রুথ, এই সত্যের নিবিড় সাধক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী বলেছেন, তুমি যদি হলো সত্যের পথে থাকো, জয় তোমারই হবে। পথ যতই বন্ধুর হোক না কেন, পথ যতই খারাপ হোক না কেন, জয় তোমার হবে ইনশাআল্লাহ। এক কথায় এই পুরো গল্পটার মধ্যে আমরা মোটা দাগে তিনটা বিষয় দেখতে পাই। নাম্বার 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী। এখান থেকে উদ্দীপকের প্রশ্ন আসবে, উদ্দীপকে হয়তো একটা মানবীয় গুণাবলী সম্পূর্ণ মানুষের বৈশিষ্ট্য দিয়ে বলবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটা সাদৃশ্যপূর্ণ? উত্তর, মানবীয় গুণাবলী। নাম্বার 2, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিধর্মীদের যে নিষ্ঠুরতা, হয়তো দেখাবে যে উদ্দীপকে এক দল আরেক দলের উপর নিষ্পেষণ করতেছে, নিষ্পেষণ যারা করতেছে তাদের সাথে কীভাবে আমরা সাদৃশ্য খুঁজে পাই। সো আমরা ইহুদির কথা লিখবো। আর নাম্বার 3, সত্যের সাধনার যে বিষয়টা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো স্টুডেন্ট, আমরা কিন্তু ইতিমধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে গল্পটা রয়েছে, এই গল্পের আমরা মূল ভাব সম্পর্কে জানলাম এবং বাংলা টনিক সম্পর্কে জানলাম। ক্লাসটা কেমন লাগছে একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও, কারণ ইতিমধ্যে কিন্তু আমরা অনেক বড় একটা অংশ পড়ে ফেলেছি এবং যতগুলো টপিক রয়েছে টপিকগুলো কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি গদ্যের ক্ষেত্রে। আগাই, এরপর আমরা কি পড়বো? নিম গাছ। নিম গাছ খুবই ছোট্ট একটা গল্প, বাট ইম্পর্টেন্ট, এখান থেকে আসলে সিকিউ আসার মতো। সো নিম গাছ গল্প আমরা কি দেখেছি? বলাই চাঁদ মুখোপাধ্যায় লিখেছেন, যার 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 নিকনেম না, ছদ্মনাম বনফুল। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কি আমার বনফুল। সো বনফুলের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল আমার কি নিম গাছ। এখন যদি হচ্ছে কি আমি চিন্তা করি এই নিম গাছ যে গল্পটা, এই নিম গাছ গল্পের মধ্যে কি দেখানো হয়েছে? নিম গাছ গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিম গাছের কথা বলা হয়েছে। নিম গাছ কিভাবে আমাদের উপকার করে, নিম গাছ কেন আমাদের জন্য ভালো, নিম গাছ থাকলে কি হবে কি না হবে, নিম গাছকে সবাই কীভাবে ব্যবহার করছে, এই বিষয়টা নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার কথাবার্তা হলো বলা হয়েছে। ভালো কথা। ঠিক এক্স্যাক্টলি এমন একটা জায়গায় এসে আমরা হলো দেখতে পাই গল্পের লাস্ট লাইনে একটা ছোট্ট কথা বলা হয় যে পাশের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও একই অবস্থা। কি অবস্থা? নিম গাছ গল্পের লাস্ট লাইনের আগের লাইনে বলা হয়েছে সবাই নিম গাছকে ভালোবাসে কিন্তু নিম গাছের কেউ যত্ন করে না, অবহেলা করে, এবং নিম গাছ তার জায়গা ছেড়ে চলেও আসতে পারে না, কারণ তার যে গাছের শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। দ্যাট ওয়াজ দ্য লাইন। সো এরকম একটা জায়গা থেকে আমরা যে জিনিসটা দেখি সেটা বলা হচ্ছে, যখন বলা হয় যে পাশের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও একই অবস্থা, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ওই লক্ষ্মী বউটা বাড়ির গৃহকর্মের কাজে অনেক ব্যতিব্যস্ত থাকে, বাট দিন শেষে কেউ তাকে টেক কেয়ার করে না, সবাই তাকে অবহেলা করে। যেমনটা হচ্ছে গিয়ে আমরা আমাদের অনেক সময় আমাদের মাদের ক্ষেত্রে দেখতে পাই, মারা হয়তো অনেক কষ্ট করছে, তার হয়তো শরীর খারাপ, জ্বর আসছে, জ্বর নিয়েও বাড়ির সকল কাজকর্ম করলো, খাবারে হয়তো একটু লবণ দিতে ভুলে গেছে, এটা নিয়ে কিন্তু তাকে আমরা বকাঝকা করি। আমি বিরক্ত হচ্ছি, আমরাই মাকে বকা দিচ্ছি যে তুমি খাবার লবণ দিতে পারো না, এই না সেই না, হাবি যাবি। সো সব কিছু হলো কি মিলায় আমরা এখানে দেখতে পাই যে যত খাটে তাকে আসলে আমরা ওইরকম স্যাটিসফাই করি না বা ওই ধরনের হয়তো ভালোভাবে গ্রহণ করি না, সেই বিষয়টা এখানে মূলত কথাবার্তা বলা হচ্ছে। গেল
এরপর আমরা দেখি বাংলা টনিক, নিম গাছের নিঃস্বার্থ উপকারী দিক সম্পর্কে ধারণা, অর্থাৎ নিঃস্বার্থভাবে সে যেরকম কি বলে চর্মরোগের মহা ঔষধ, তারপর হলো গিয়ে অন্যান্য রোগের মহা ঔষধ, নিমের ছাল মহা ঔষধ, নিমের পাতা হলো কি গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে কি নিম গাছের ছায়া গুরুত্বপূর্ণ, নিম গাছের ছায়া বসে মানুষ বাদাম খায়, বাদামের ছিলকা ফেলে দেয়, নিম গাছ তাতেও কিছু বলে না। তবে নিম গাছের নিঃস্বার্থ উপকারী দিকটা এখানে ফুটে উঠেছে। নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গি নমুনা, একটু আগে বললাম বরিশাল বই 25 প্রশ্ন, দেখো একটু আগে যেটা বললাম, একজন নারী বাড়ির মধ্যে সারাদিন কাজ করতেছে, বাট খাবার একটু লবণ কম হয়েছে, বউকে এক্সাইট করে ফেলতেছে, এটা করা যাবে না। এরপর দেখি আমাদের এই যে পয়েন্টারটা, বাংলার গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের জীবন বাস্তবতার ব্যাখ্যা, অর্থাৎ আমাদের নারীদেরকে যে অবহেলা করা হয় সেই বিষয়টা, এই জায়গা থেকে পার্টিকুলারলি এই জায়গা থেকে তোমাদের মূলত নিম গাছের সিকিউটা আসে। সো আমাদের এই পয়েন্টারটা একটু বেশ ভালো করে মাথায় রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিম গাছ রূপী লক্ষ্মী বউয়ের প্রতি কবির মুগ্ধতার স্বরূপ। ঠিক আছে, অর্থাৎ আমার যে এই নিম গাছ রয়েছে, নিম গাছের প্রতি কবি মুগ্ধ। ওই যে একজন ভালো বলছিল, এক কবি নিম গাছ দেখে বলতেছিল, আহ কি সুন্দর একটা গাছ। ঠিক একইভাবে গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটাকে দেখেও কবি বলছেন, আহারে এই মেয়েটা কত কাজ করছে, এরকম একটা বিষয়। তো স্টুডেন্ট মোটামুটি এটা বাংলা টনিক ডান। ওকে, আমরা হোপফুলি এতক্ষণে বুঝতে পেরেছি। তোমরা কি একটা জিনিস মনে রেখেছো, বাংলা টনিক কি? একদম শুরুতে বলেছিলাম, আবার একটু এখন বলি। বাংলা টনিক হচ্ছে এমন একটা জিনিস, প্রত্যেকটা গল্প থেকে, প্রত্যেকটা কবিতা থেকে আমরা কি ওয়ার্ডসগুলো বের করে এনেছি, এবং এই কি ওয়ার্ডসগুলো যারা মাথায় রাখবা, এরপর যারা পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার হলে জাস্ট ওই কি ওয়ার্ডসগুলো উদ্দীপকের সাথে মিলাবা। উদ্দীপকের সাথে মিলালে তুমি দেখতে পারবা যে তোমার মিলাতে পারছো এবং তুমি লিখতে পারতেছো। তোমাদের মেইন প্রবলেম হয় না গদ্য জানো, পদ্য জানো, উপন্যাস জানো, উদ্দীপক দেখলে আর লিখতে পারো না, এই কাজটা আর যাতে না হয় এই জন্য নিয়ে এসেছি বাংলা টনিক। যে বাংলা টনিকের মধ্যে আমরা এরকম কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি, এই কিওয়ার্ডসগুলো কোনটা কোন বোর্ডে আসে সেটাও দিয়ে দিচ্ছি, জাস্ট ওইটা পড়বা আর উদ্দীপকটা হচ্ছে গিয়ে পড়বা, দেখবা যে এই কিওয়ার্ডসগুলো উদ্দীপকের মধ্যে যায় কিনা। ফর অ্যান এক্সাম্পল, উদ্দীপক দিল নারীর প্রতি নির্যাতনের একটা অংশ, তো তখন তুমি দেখবা উদ্দীপকে নারীর প্রতি মানুষের স্বার্থপর দৃষ্টিভঙ্গির সাথে নিম গাছ সাদৃশ্যপূর্ণ। জাস্ট কিওয়ার্ডটাও তোমার মাথায় আছে পরীক্ষার হলে যখন উদ্দীপকটা দেখতেছো, উদ্দীপকটা পড়ে জাস্ট স্ক্রিনিং করে এই বাংলা টনিকগুলো বসাই দিবা, হয়ে যাবে, টাক করে গ ঘ লিখে ফেলবা, শেষ, একদম লাইফ সেট। আগাই, এবার আসি শিক্ষা ও মনুষ্যত্ব, অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, এবং এটা একটু কঠিন আছে। লেটস স্টার্ট। শিক্ষা ও মনুষ্যত্বের মধ্যে আমরা কি দেখতে পাই? ফার্স্টে দেবো পাঠ পরিচিতি, এটা মোতাহের হোসেন চৌধুরী লিখছে, এবং মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি এবং কথা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বলা হচ্ছে মানুষের দুটি সত্তা রয়েছে, একটা তার জীব সত্তা, একটা তার মানব সত্তা। খুবই সিম্পলি আমি মূল ভাবটা ব্যাখ্যা করি। কবি বলতেছে মানুষের জীবনটা দোতলা ঘরের মতো, নিচতলায় থাকে জীবসত্তা, উপরতলায় থাকে মানব সত্তা। জীবসত্তার ঘরে আমরা সবাই থাকি, কারণ আমরা টাকা কামাতে চাই, আমরা আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে 5টা মৌলিক চাহিদা রয়েছে, মৌলিক চাহিদা আমরা মেটাতে চাই, যে কোনো মূল্যে আমরা অর্থ ইনকাম করতে চাই, জীবসত্তা। এখন আমি তো অর্থ অনেকভাবে ইনকাম করতে পারি, আমি সুন্দর মতো 9 to 5 ডেস্কে বসে জব করে অর্থ ইনকাম করতে পারি, দুর্নীতি করে অর্থ ইনকাম করতে পারি, চুরি ডাকাতি রাহাজানি করে অর্থ ইনকাম করতে পারি, আবার বাবার অনেক সম্পত্তি আছে, ওই সম্পত্তিতে আমি অর্থ ইনকাম করতে পারি। কিন্তু এগুলোর মধ্যে কোন জিনিসটা ভালো? অবভিয়াসলি চুরি ডাকাতি রাহাজানি এগুলো ভালো না। তাহলে বুঝবো কীভাবে এটা ভালো না? তখন কই বলতেছেন ওই যে দোতলা ঘরটা আছে না, দোতলা ঘরে একটা মানব সত্তা আছে, ওই মানব সত্তাটাকে নিজের মধ্যে নাও। তখন আমি কবিকে জিজ্ঞেস করলাম, কবি ভাই কিভাবে এই মানব সত্তাটাকে নিব? কবি বলতেছে হেয়ার ইজ এ মই, একটা মই আছে, মইটা জীব সত্তা থেকে মানব সত্তার ঘরটাকে কানেক্ট করে, মইটা বই বে 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 উঠো। তখন আমি প্রাবন্ধিককে জিজ্ঞাসা করলাম মইটা কিসের মই? তখন প্রাবন্ধিক বলল মইটা হচ্ছে শিক্ষা। প্রত্যেকটা মানুষ জীব সত্তার ঘরে অবস্থান করে, কিন্তু তাকে যখন শিক্ষারূপী মইটা দেয়া হয় তখন সে তার এই যে মইটা রয়েছে, এই মইটা বে 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 মানব সত্তার ঘরে হলোকে যায়। এবার মানব সত্তার ঘরে যাওয়ার পরও সেখানে গিয়েও সে অর্থ ইনকাম করছে ঠিকই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে মানুষের মতো অর্থ ইনকাম করছে, কোনো পশু বা জানোয়ারের মতো খারাপ ব্যবহার হলোকে করছে না।
এরকম একটা জায়গা থেকে আমাদের সোসাইটিতে একটা প্রবলেমের কথা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে আমরা আসলে শিক্ষার এই গুরুত্বটাকে বুঝি না। আমরা মনে করি শিক্ষিত হলে আমি অনেক বড় কর্মকর্তা হতে পারবো এবং অনেক টাকা ইনকাম করতে পারবো। বড় কর্মকর্তা হই ঠিকই, বাট শিক্ষাটাকে নিজের ভেতরে ধারণ করি না বলে এই জায়গায় এসে প্রবলেম যেটা হয়, বড় কর্মকর্তা হওয়ার পর আমি দুর্নীতি করছি। এক কথায় দুটো জিনিস নিয়ে বললাম। নাম্বার 1, আমার মানব সত্তা অর্জনের জন্য শিক্ষা দরকার। নাম্বার 2, শিক্ষাটাকে আমি নেই ঠিকই, বা শিক্ষাটাকে নিজের ভেতরে ধারণ করি না। এবং এরকম একটা জায়গা থেকে শিক্ষার যে আসল কাজ, সে আসল কাজটা আমরা কনফিউজ থাকি। আমরা ভাবি ও শিক্ষিত হইলে মানব সত্তা যাব, তাহলে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান। না না না, মূলত শিক্ষার যে আসল কাজ এটা হচ্ছে মূল্যবোধ সৃষ্টির একটা সিচুয়েশন ক্রিয়েট করা। মূল্যবোধটা তো তোমার। আমি শিক্ষিত হয়ে দুর্নীতি করছি, মানে আমার ভিতরে মূল্যবোধ নাই, বাট শিক্ষা আমাকে একটা স্পেস দিছিল মূল্যবোধটা নেওয়ার জন্য। ওইটা আমার নিজের ভিতরে নিতে হবে, তখনই আমি নিতে পারবো যদি আমি শিক্ষাটাকে অনুভব করি, আত্মস্থ করি, নিজের আত্মার ভেতরে ঢুকাতে পারি। ঠিক আছে, গেল। জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যতি রেখে মনুষ্যত্ববোধে উন্নীত হওয়াই শিক্ষা দেয়। অর্থাৎ আমার জ্ঞান ও অন্তরের মুক্তি লাগবে এবং সেই মুক্তির মাধ্যমে আমরা মনুষ্যত্ববোধে আসলে উন্নীত হতে পারবো, এটা এখানে মূলত বলা হচ্ছে। গেল। সো এবার আসি আমরা বানাটনিকে, যেখান থেকে আমরা সিকিউ লিখতে পারবো। নাম্বার 1, জীবসত্তা মানবসত্তা স্বরূপ। অলরেডি বলে ফেলছি, জীবসত্তা মানে যে নিঃসারাটা, যেখানে সবাই মারামারি কাটাকাটি করে অন্য অবস্থানের জন্য ব্যবস্থা করতে চায়, টাকা কামাইতে চায়। বাট ইভেনচুয়ালি আমাদের মানব সত্তাটাকে নিতে হবে, যেখানে আসলে আমরা কোনো নেতিবাচক কাজ করি না। রাজশাহী বোর্ড 25, রাজশাহী বোর্ড 25 আসার প্রশ্ন। মানব সত্তা উত্তরণের প্রক্রিয়া এবং এর গুরুত্ব এবং প্রক্রিয়া দুইটাই হচ্ছে কি শিক্ষা বেসিক্যালি। এবং এখানে আমরা শিক্ষার গুরুত্বের বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলি। আমরা যেটা একটা জিনিস করি, শিক্ষার যে অপ্রয়োজনীয় দিকটা, এখানে বলা হয়েছে যে নিজের ভিতরে মূল্যবোধটা জাগ্রত করে, এটাকে আমরা ফেলেই দিই। বাট এটাই আসলে সবচেয়ে প্রয়োজনীয়। আমরা মনে করি এটা সবচেয়ে শিক্ষার অপ্রয়োজনীয় দিক, বাট না, শিক্ষা যে মূল্যবোধ সৃষ্টি করে, মূল্যবোধ সৃষ্টি করে একটা উপায় দিয়ে দেয়, এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তোমার আমার অবভিয়াসলি মাথায় রাখতে হবে। গেল। এরপর দেখি আমাদের যে হলো মনুষ্যত্বের যে জায়গাটা রয়েছে, সেই মনুষ্যত্বের বিকাশে শিক্ষার ভূমিকা বিচার বিশ্লেষণ। অর্থাৎ মনুষ্যত্ব কীভাবে শিক্ষা জাগ্রত করে সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। এবং বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে প্রকৃত শিক্ষার পার্থক্য। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে বিদ্যা গেলানো বুঝি, বাট সেটা না। প্রকৃত শিক্ষা অন্য জিনিস। প্রকৃত শিক্ষা মানে এডুকেশনটাকে নিজের ভিতরে আত্মস্থ করে একটা ভালো মানুষে পরিণত হওয়া। খুব একটা সিম্পল এক্সাম্পল, আমি যদি ভালো মানুষ হই, তাহলে একটা ময়লা ফেলার যদি আমি ডাস্টবিন খুঁজবো, আমি যেখানে সেখানে যত্র ফেলে দিব না। ফেলে দেওয়া মানে আমার ভিতরে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, বাট আমার ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই, আমার ভিতরে কোনো প্রকৃত শিক্ষা নাই। সো এই পুরা প্রবন্ধটার মধ্যে একটা জিনিসই বলা হয়েছে। নাম্বার 1, জীবসত্তা মানুষত্ব পার্থক্য। নাম্বার 2, শিক্ষা কি, শিক্ষার কাজ কি, শিক্ষার গুরুত্ব কি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 3, এই শিক্ষা কিভাবে মনুষ্যত্ববোধটাকে জাগ্রত করে সেটা। দ্যাটস ইট। শিক্ষা ও মনুষ্যত্ব, এই প্রবন্ধটা এত ইজি করে এত শর্ট টাইমে কেউ আগে বুঝাইছি কিনা আমি জানি না, বাট এই বোঝানোটা কেমন লেগেছে কাইন্ডলি জানিয়ে তো কমেন্ট সেকশনে। ওকে, সো আরেকটা বাকি আছে, অর্থবিত্তের চেয়ে মানব সত্তার মুক্তির গুরুত্ব। শিক্ষা একটা জিনিস বলে যে অর্থ কামানো এটাই ফ্যাক্ট না, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। এবং এই জায়গা থেকে বলা হচ্ছে যে আমাদের যে অর্থবিত্ত রয়েছে, অর্থর চাইতে আমার যে মনুষ্যত্ব, এই জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তাই এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং শিক্ষার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় দিক, আমরা মনে করি শিক্ষার প্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষা আমাকে শিক্ষিত লোক, অনেক বড় কর্মকর্তা হবে, অনেক টাকা কামাবে, এটা শিক্ষার প্রয়োজনীয়। আর অপ্রয়োজনীয় দিকটা মনে করি যে শিক্ষা যে মনুষ্যত্ববোধটা জাগ্রত করে, মূল্যবোধটা জাগ্রত করে, এটা অপ্রয়োজনীয়। বাট ইভেনচুয়ালি শিক্ষা যে মনুষ্যত্ববোধ আর মূল্যবোধটাকে জাগ্রত করতেছে, এটাই যেটাকে আমরা অপ্রয়োজনীয় বলি, এটাই সবচেয়ে আসলে প্রয়োজনীয় দিক। গেল। এবার আসি প্রবাস বন্ধু আমাদেরকে সৈয়দ মুজতবা আলীর একটা খুবই মজার একটা গ্রন্থ। এবং এই গ্রন্থতে আসলে আফগানিস্তানের ব্যাপারে হলো দেখানো হয়েছে। আফগানিস্তানের বিশেষত খাদ্যবস্তু এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। খুবই সিম্পলি শেষ করবো এটা। প্রবাস বন্ধু যে গল্পটা, এই প্রবাস বন্ধু গল্পে লেখক আফগানিস্তানে গেছে। এখানে কি নিয়ে কথা বলা হয়েছে? নাম্বার 1, আফগানিস্তানের প্রকৃতি পরিবেশ। নাম্বার 2, আফগানিস্তানের সংস্কৃতি। নাম্বার 3, আফগানিস্তানের খাদ্য। নাম্বার 4, আফগানিস্তানের মানুষদের ব্যবহার। অ্যান্ড নাম্বার 5, আফগানিস্তানিদের অতিথি পরায়ণতা। সো এই 5টা জিনিস নিয়ে কথাবার্তা বলা হয়েছে।
সিকিউ এই 5টা জায়গা থেকেই আসবে, এর বাইরে থেকে আসার কোনো উপায় নেই। বাট এর মধ্যে কোনটা থেকে আসার প্রবাবিলিটি বেশি, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। সবচেয়ে বেশি যে জায়গা থেকে হলো আসে আফগানিস্তানিদের অতিথি পরায়ণতা আর আফগানিস্তানিদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গা থেকে আব্বাজানেরা আম্মাজানেরা সবচেয়ে বেশি সিকিউ আসে। সো তোমাদেরকে বলে দিলাম, এই যে দুইটা রয়েছে, এই দুইটা বাংলা টনিক মনে রাখলেই এখান থেকে সিকিউ আসলে তোমরা কিন্তু কমন পাবা। সো কোনটা? আফগানিস্তানিদের প্রকৃতি এবং আফগানিস্তানি যে মানুষরা রয়েছে বা আফগান যে মানুষরা রয়েছে তাদের স্বদেশপ্রেম ও অতিথি পরায়ণতা। দ্যাটস ইট। খুবই ছোট্ট জিনিস, তাই বেশি টাইম দিলাম না। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড ইয়েস, একটা জিনিস হলো মাথায় রাখবা, এই পুরা প্রবন্ধে এই পুরা যে ভ্রমণ কাহিনীটা রয়েছে, পুরা ভ্রমণ কাহিনীতে একটা জিনিসই দেখানো হয়েছে, বাইরের দেশগুলো কেমন, বাইরের দেশগুলোর জলবায়ু কেমন, খাদ্যাভ্যাস কেমন, তারা লোক হিসাবে কেমন, মানুষ হিসেবে কেমন, সেটা। তো স্টুডেন্ট, এবার চলে আসি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে গল্প, অর্থাৎ তোমাদের সিলেবাসের লাস্ট যে গল্পটা রয়েছে, 21-এর গল্প। এটা আচ্ছা, 21-এর গল্প একদম নতুনভাবে অ্যাড করা হয়েছে। এই 21-এর গল্পটার মধ্যে কি বলা হয়েছে, এখানে আমরা দেখি তপু নামে একটা চরিত্র, যে 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ হয়। তার পরবর্তী সময়তে কয়েক বছর পরে তপুর যেই কঙ্কালটি রয়েছে, কঙ্কালটি তার এলাকায় আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার জন্য একটা জায়গায় যায় এবং যাওয়ার পরে দেখা যায় যে তপুর যে বন্ধুরা রয়েছে, বন্ধুরা কঙ্কালটাকে দেখেই চিনতে পারে যে এটা তপুর কঙ্কাল। তার কারণটা হচ্ছে কি, তপুর একটা পা একটু ছোট ছিল। কমেন্টে জানো কোন পায়ের কথা বলছি, ডান নাকি বাম। আচ্ছা, সো যেটা বলছিলাম, ওই জিনিসটা দেখে তপুর বন্ধুরা বুঝতে পারে এটা হচ্ছে তপুর কঙ্কাল। নাম্বার 1, এই গল্পের মধ্যে প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুর যে সহমর্মিতা, ভালোবাসা, আত্মার যে টান, সেটা গেল। নাম্বার 2, এখানে আমরা দেখতে পাই ভাষা আন্দোলনের জিনিসটা। ভাষা আন্দোলনের ক্ষেত্রে তদানীন্তন সময়কার যে ছাত্ররা রয়েছে, ছাত্ররা কীরকম রোল প্লে করেছিল, তারা যে দেশের জন্য অনেক ডিভোটেড ছিল, দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য নিজের জীবনকে উজাড় করে দিতে গিয়ে দ্বিধাবোধ করে নাই, সেই জিনিসটা আমরা দেখতে পাই। এবং তপু কিন্তু এই নিজের দেশের মাতৃভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল। গেল। নাম্বার 3, জীবনের মতো চলে। তপুর মৃত্যুর পরে, তার কয়েকদিন পরে তপুর মা আসলে আর টিকতে পারে না, সে মারা যায় এবং তপুর যে ওয়াইফ ছিল সে অন্যত্র বিয়ে করে চলে যায়। এই জায়গা থেকে আমরা দেখতে পাই তপু চলে গেছে ঠিকই, বাট তপুর পরিবার যে তপুর জন্য আজীবন হাই হুতাশ করছে, ব্যাপারটা এরকম না। তপুর মা ছেলের শোকে মারাই গিয়েছে, আর তপুর যে ওয়াইফ ছিল সে কিন্তু অন্যত্র বিয়ে করে চলে যায়। এবং সবার শেষে আমরা দেখতে পাই যে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, তপুর মা কিন্তু আসলে আর বেঁচে নেই। এই বিষয়টা তপুর বন্ধুরা পরবর্তীতে জেনেছিল। তো সব কিছু মিলিয়ে আমরা যে বিষয়টা দেখতে পাই, আমাদের এখানে সম্পূর্ণ জায়গা থেকে এই গল্পের মধ্যে 3টা চরিত্র থাকে। নাম্বার 1 হচ্ছে রাহাত, স্টুডেন্ট, আমাদের এই যে গল্পটা রয়েছে, গল্পের মধ্যে 3টা চরিত্র থাকে। নাম্বার 1 হচ্ছে রাহাত, নাম্বার 2 হচ্ছে তপু, এবং দেখা যায় যে এটার পাশাপাশি আরও 2টা চরিত্রকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখি। মূলত 3 বন্ধু, এই 3 বন্ধুর আন্তরিক সম্পর্ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণের ভেতর দিয়ে উঠে এসেছে ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের যে বাস্তবতা, সে বাস্তবতার বিষয়টা। হোপফুলি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তো এখন দেখি এখানে মানাটনিকগুলো কি। নাম্বার 1 অলরেডি বলছি, ভাষা আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ, তাদের 144 ধারা ভঙ্গ করা এবং পরিবারের নিষেধ উপেক্ষা করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দাবিতে জীবন উৎসর্গ করেছিল যে তপু। দেশপ্রেমের জায়গাটা, এই জায়গায় তো আবার দেশপ্রেমের বিষয়টা আসবে, সেই দেশপ্রেমের বিষয়টা মূলত এখানে তুলে ধরা হয়েছে। গেল। এরপরে যে পরবর্তী পয়েন্টটা, বাংলা ভাষার ন্যায্য দাবি আদায়ে ছাত্রদের অগ্রণী ভূমিকা এবং দাবি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার। ওই সময় বাংলাদেশের ছাত্ররা যে 100-100 ভূমিকা রেখেছিল, সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, রাষ্ট্রভাষা করার জন্য বাংলাকে সহপাঠী বন্ধুদের মধ্যে অম্লান হয়ে থাকে এবং বন্ধুর প্রতি যে টান রয়েছে, সেই টানটা এবং সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, সেই বিষয়টা এখানে মূলত উঠে এসেছে।
এক কথায় আমি যে কটা পয়েন্টের ফার্স্টে বললাম যে দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য হলো আত্মত্যাগ, বন্ধুর প্রতি ভালোবাসা, জীবনের মতো চলছে এবং সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এই যে 4-5টা পয়েন্ট বললাম, এই 4-5টা পয়েন্ট দিয়ে 21 গল্প থেকে যে সিকিউ আসুক না কেন তুমি কিন্তু খুব সহজেই লিখে ফেলতে পারবা। তো স্টুডেন্ট, এর মাধ্যমে আমাদের গদ্যটা শেষ হয়ে গেল ঠিকই, বাট উপন্যাস 1971টি বাকি রয়েছে। চলো এটা আমরা শেষ করে ফেলি। এখান থেকে আসলে তোমাদের এসকিউ আসবে, বাট এসকিউগুলো মূলত এই টপিক থেকে আসতে পারে। প্রথমত, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ কবলিত বাংলাদেশের চিত্র নিয়ে আসতে পারে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সাধারণ মানুষের উপর পাকিস্তানিদের অত্যাচার নিয়ে আসতে পারে, মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের সংকটাপন্ন জীবনযাপন নিয়ে আসতে পারে। ওই যে যখন মেজর এজাজ আসলো গ্রামটাতে, তার পরবর্তী সময়তে সবাই যে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, একটা সংকটাপন্ন অবস্থা, আজিজ মাস্টারকে নানান রকমভাবে কি বলে প্রহার করা হচ্ছে, তাকে আটকে রাখা হচ্ছে, তাকে লজ্জা দেওয়া হচ্ছে, ওই বিষয়গুলো এখানে আসতে পারে। গ্রামীণ বিচার ব্যবস্থা থেকে কিভাবে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছিল, ওই যে তোমার কৈবর্তপাড়ার এক বুড়ি ন্যায় বিচার পায় নাই, সেই বিষয়টা থেকে আসতে পারে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের মানসিক টানাপোড়েন, তোমার হচ্ছে যেই অন্ধ লোকটা ছিল, তার যে ছেলেটা, তার ছেলে যে হলো ডোবার ভেতরে ডুবেছিল, সেই বিষয়টা এখানে আসতে পারে। এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসী পদক্ষেপ, এখানে তোমার মেজর এজাজের যে রাইট হ্যান্ড ছিল, সে রাইট হ্যান্ডের যে ভূমিকাটা সেটা এখানে আসতে পারে, যে আসলে যদিও পাকিস্তানিদের জন্য কাজ করছে, বাট সে আসলে মনে প্রাণে বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে হেফাজত করার ট্রাই করছে, সেটা এখানে আসতে পারে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সাহসী মুক্তিযোদ্ধারা কিভাবে কৌশলী পদক্ষেপ নিয়ে পাকিস্তানিদের প্রতিহত করেছিল, মেজর এজাজদের মতো মানুষদেরকে প্রতিহত করেছিল, সেই বিষয়টা নিয়ে এখানে প্রশ্ন আসতে পারে। তো স্টুডেন্ট, আজকের এই পুরাটা ক্লাসে আমরা কি করছি? আমরা তোমাদের যতগুলো গদ্য, যতগুলো উপন্যাস, সবগুলা বাংলা টনিক নিয়ে কথাবার্তা বলেছি এবং একদম লাস্টে এসে দেখিয়েছি প্রত্যেকটা থেকে কীভাবে সিকিউ আসতে পারে এবং এমন টেকনিক তোমাদেরকে শিখিয়েছি যার মাধ্যমে পরীক্ষার খাতায় যাদের অ্যাটলিস্ট এই যে পেছনের টনিকগুলো মাথায় থাকবে, যাদের অ্যাটলিস্ট এই টনিকগুলো মাথায় থাকবে, তাদের যে পরীক্ষার খাতা ফাঁকা রেখে আসতে হবে না, এই জিনিসটা এনশিওর করেছি। তো স্টুডেন্ট, আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো এবং আমাদের এই ক্লাসটার মাধ্যমে তোমাদের আসলে বাংলার প্রথম পত্রের গদ্য নিয়ে যত ডাউট, যত প্রবলেম, সব কিছু ক্লিয়ার হয়ে যাবার কথা। ক্লিয়ার হয়েছে কি? জলদি জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, এইরকম যদি তোমরা আরও বেশ সাজেশন চাও, সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে। দেখা হয় পরবর্তী ভিডিওতে।